Call is now being recorded. তো প্রথম দেখো, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্টে লেখা আছে ইন 1956 পন্ডুচেরি বা পডুচেরি বিকাম এ ইউনিয়ন টেরিটরি। তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে পডুচেরি আছে না, এই পডুচেরি কত সালে ইউনিয়ন টেরিটরি হয়েছিল? সেটা হচ্ছে 56 সালে, 1956-এ। 1956-এ। আর একটা কথা তোমাদের বলে দিই যে প্রত্যেক দিন যা যা পড়াবো তার পরের দিন প্রথমে আমি এমসিকিউ করাবো, যা যা পড়িয়েছি তারপরে পরেরটা শুরু করব। তারপরে দেখো, পন্ডুচেরি পন্ডুচেরি কনসিস্ট অফ 3 স্টেটস। এই পন্ডুচেরি যে আছে না বা পন্ডিচেরি যেটা আছে, এটা তিনটা স্টেটে এক্সিস্ট করে আছে। কোথায় কোথায় স্যার? দেখো এখানে লেখা রয়েছে, একটা হচ্ছে কেরালা, একটা হচ্ছে তামিলনাড়ুতে, আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। টোটাল 3টে স্টেটে এক্সিস্ট করে আছে আমাদের কি পুডুচেরি বা পন্ডুচেরি। তার মধ্যে দেখো, কেরালায় যে জায়গাটা আছে না, মাহে, মাহে বলে যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে কেরালাতে রয়েছে, বাট আছে কার? পডুচেরি। 2 নম্বর দেখো, পডুচেরি রয়েছে তামিলনাড়ুতে, আর করাইকালা রয়েছে তামিলনাড়ুতে। আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে ইয়ানাম। মানে হচ্ছে এই যে 4টা যে ডিস্ট্রিক্ট রয়েছে না, এই 4টা ডিস্ট্রিক্ট মিলেই হচ্ছে পন্ডুচেরি একটা ইউনিয়ন টেরিটরি। বুঝতে পেরেছো? এখানে প্রশ্ন কিভাবে আসবে স্যার? প্রশ্ন তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং ইন পন্ডুচেরি। অপশন দেবে তোমাকে কেরালা, অপশন দেবে তোমাকে কর্ণাটক, অপশন দেবে তোমাকে তামিলনাড়ু, আর অপশন দেবে তোমাকে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, এই 4টে অপশন দেবে আর তোমাকে বলবে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট বিলং ইন পন্ডুচেরি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কর্ণাটক। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এই যে পন্ডিচেরি আছে না, এই পন্ডিচেরিটা, এই প্রিভিয়াস নেম হচ্ছে পন্ডিচেরি, কিন্তু এখন বর্তমানে পুডুচেরি হয়ে গেছে। এটা সাল জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 2006 সালে। আর একটা জানো তোমরা, ক্যালকাটা ছিল আগে, এখন বর্তমানে তার নাম কি? কলকাতা। এই সালটাও জিজ্ঞেস করে অনেক সময়। জাস্ট ইনফরমেশনের জন্য আমি এখানে লিখে দিয়েছি, 2001 সালে ক্যালকাটা থেকে কলকাতা হয়েছে। এবার দেখো, আমাদের ভারতের ক্যাপিটাল কি? আমাদের ভারতের ক্যাপিটাল কি? ইন্ডিয়ার ক্যাপিটাল কি বর্তমানে? নিউ দিল্লি। নিউ নিউ দিল্লি হচ্ছে আমাদের বর্তমানে ইন্ডিয়ার ক্যাপিটাল। কিন্তু 1911 আগে কি ছিল? 1911 আগে কলকাতা ছিল বা ক্যালকাটা। বাট এই কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গেছিল 1911-তে। কি হয়েছে? কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করে নিয়ে গেছিল ডিউরিং দ্য পিরিয়ড অফ লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জের সময় এই কলকাতা থেকে ক্যাপিটালটা ট্রান্সফার করে কোথায় নিয়ে গেল? দিল্লিতে। কিন্তু আমরা জানি বর্তমানে ভারতের ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। তো এই দিল্লি থেকে আবার নিউ দিল্লিতে এসছে কত সালে? এটাই পরীক্ষায় জিজ্ঞেস করবে তোমাকে। এটা হচ্ছে 1931, ডিউরিং দ্য পিরিয়ড অফ আরউইন। ডিউরিং দ্য পিরিয়ড অফ আরউইন, আরউইনের সময় 1931-এ ফাইনালি দিল্লি থেকে নিউ দিল্লি আমাদের ক্যাপিটাল হয়ে গেছে। ঠিক আছে? এটা এখানে লেখা রয়েছে, দেখে নাও। দিল্লি থেকে নিউ দিল্লি হয়েছে ক্যাপিটাল 1931 সালে। 1931 সালে। এবার দেখো, বম্বে 1960 সালে এই বম্বেটাকে ভেঙে দেবে। পুরো বম্বেটাকে ভেঙে একটা রাজ্য বের করছে যার নাম হচ্ছে গুজরাট। গুজরাটের ক্যাপিটাল কেউ বলতে পারবে? গুজরাটের ক্যাপিটাল কেউ বলতে পারবে? গান্ধীনগর।
গান্ধীনগর। আর এই বম্বে, এই যে বম্বেটাকে ভাঙলো, আর এই বম্বেটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করে দিল। দুটো ভাগে ভাগ করলো, একটা হচ্ছে গুজরাট বের করলো গুজরাটি ভাষীর উপর দিয়ে, আর একটা হচ্ছে মারাঠি ভাষীর উপরে মহারাষ্ট্র রেখে দিল। আর এই মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? মুম্বাই। 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 তোমাকে এখানে জাস্ট জিজ্ঞেস করবে যে গুজরাট কবে হয়েছে, সেটা হচ্ছে 1960-এ। নেক্সট দেখো, 1961 সালে গোয়া অ্যান্ড দমন দিউ বিকাম এ ইউনিয়ন টেরিটরি। গোয়া যে নাম শুনছো না আজকে তোমরা, গোয়া এখন হচ্ছে আমাদের স্টেট, রাজ্য। বাট গোয়া আর এই দমন দিউটা আগে ইউনিয়ন টেরিটরিতে ছিল। তোমাদের বললাম যে ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া, হাউ মেনি স্টেট? 14 স্টেট, আর হচ্ছে ইউটি ছিল 6টা। তো এই গোয়া আর দমন দিউ ছিল কোথায়? ইউনিয়ন টেরিটরিতে ছিল। বাট গোয়াকে 1987 সালে পরে সেটাকে রাজ্যের পদমর্যাদা দেবে। দেখো কি বলছে। নেক্সট দেখো, in 1963 Nagaland was separated from Assam and become a new state। কি বলছে যে নাগাল্যান্ড যে রাজ্যটা দেখতে পাচ্ছ আজকে, নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? কোহিমা। কোহিমা। এই নাগাল্যান্ড যে আছে না, এই নাগাল্যান্ড আগে অ্যাসোসিয়েট স্টেট ছিল কার? আসামের। আসামের সঙ্গে যুক্ত ছিল। তারপরে কি করলো, আসাম থেকে নাগাল্যান্ডকে টেনে নিয়ে আসলো 1963-তে অ্যান্ড বিকাম এ নিউ স্টেট, এবং একটা নতুন রাজ্যের পদমর্যাদা পেল। নেক্সট দেখো, 1966 1966 1966-এ এই যে পাঞ্জাব দেখতে পাচ্ছ না, এই পাঞ্জাবটাকে ভেঙে একটা বের করছে হরিয়ানা, আর একটা পাঞ্জাব থাকছে। আর এর মাঝখানে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা নাম কি? চণ্ডীগড়। যার কারণে দেখবে হরিয়ানার ক্যাপিটাল কি? চণ্ডীগড়। আর হচ্ছে তোমার পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, বাট হরিয়ানা আর হচ্ছে পাঞ্জাব হচ্ছে একটা স্টেট। কত সালে হয়েছে? 1966-এ। 1966-এ। নেক্সট দেখো, in 1971 হিমাচল প্রদেশ বিকাম এ নিউ স্টেট। এই হিমাচল প্রদেশ যে আছে না, এই হিমাচল প্রদেশ আগে কোথায় ছিল জানো? ইউটির আন্ডারে ছিল, ইউনিয়ন টেরিটরির আন্ডারে ছিল। বাট ফার্দার গিয়ে 1971-এ এই হিমাচল প্রদেশকে স্টেটের পদমর্যাদা দিয়েছে। স্টেটের মর্যাদা দিয়েছে কত সালে? 1971-এ। নেক্সট দেখো, 1972 সালে 1972 সালে নর্থ ইস্টার্ন স্টেট অ্যাক্ট হয়েছিল। আর এই অ্যাক্টে 3টে রাজ্য হয়েছে। এমটিএম। এমটিএম মানে হচ্ছে মণিপুর, ত্রিপুরা আর হচ্ছে মেঘালয়। মণিপুর, ত্রিপুরা আর হচ্ছে মেঘালয়, এই 3টে রাজ্যর মর্যাদা পেয়েছে কত সালে? 1972 সালে। 1972 সালে। নেক্সট দেখো, in 1975 সিকিম বিকাম এ নিউ স্টেট। সিকিম বিকাম এ নিউ স্টেট। সিকিম আগে আমাদের স্টেট ছিল না, আমাদের স্টেট ছিল না। তাহলে কি ছিল স্যার? আগে চায়নার দিকে পড়তো। ফার্দার গিয়ে কি হয়েছে, সেটাকে টেনে নিয়ে এসে আমাদের 1975 সালে সিকিমকে আমাদের রাজ্যের মধ্যে ঢুকানো হয়েছে। 1975 সালে তোমরা নাম শুনেছো, 35তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাসোসিয়েট স্টেট করেছিল আসামের। কিন্তু 76তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি জিনিস তোমাদের কনস্টিটিউশন স্যার বলবে। আর এই 76তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই সিকিমটা আমাদের পুরোপুরি স্টেটের মর্যাদা পেয়েছে, রাজ্যের মর্যাদা পেয়েছে 1975 সালে। তোমাকে জাস্ট জিজ্ঞেস করবে যে সিকিম কবে হয়েছে? 1975-এ। নেক্সট দেখো, ইন 1986 অথবা 1987, এখানে একটা জিনিস তোমরা অ্যাড করে নিও, আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। NEFA, এটা তোমরা নাম শুনেছো, নর্থ ইস্টার্ন ফর্নিটিয়ার এজেন্সি। এর ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্টার্ন ফর্নিটিয়ার এজেন্সি।
এই যে এজেন্সিটা আছে, আজকে তোমরা যে অরুণাচল প্রদেশ দেখতে পাচ্ছ না, আগে সেটার নাম অরুণাচল প্রদেশ ছিল না। আগে এটাকে এনইএফএ বলে কনসিডার করা হতো, নর্দার্ন ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। আর এটা হয়েছিল কবে? 1954-এ। 1954-এ এটা অ্যাক্ট হয়েছিল এটা। আর এটাই গিয়ে 1972-এ এটার নাম চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল? অরুণাচল প্রদেশ হয়ে গেল। যার ক্যাপিটাল কি? অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? ইটানগর, তাই তো? তো কি বললাম, হ্যাঁ। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির একটা অ্যাক্ট হয়েছিল, যেটাকে আমরা এখন বর্তমানে অরুণাচল প্রদেশ বলে কনসিডার করছি। যেটা প্রিভিয়াস নেম ছিল এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা 54-তে হয়েছিল। আর এই 54-র পরে 72-এ এই নামটা চেঞ্জ হয়ে গিয়ে অরুণাচল প্রদেশ হলো। আর অরুণাচল প্রদেশ যখনই হয়ে গেল, তখন দেখো 1986 অথবা 87 মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ বিকাম এ নিউ স্টেট। মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ বিকাম এ নিউ স্টেট। দেখো এই 86-87 দুটোই লেখা আছে, কারণ কিছু কিছু বইয়ে 86 পাবে, কিছু কিছু বইয়ে 87 পাবে। যার কারণে দুটোই লিখিয়ে দিয়েছি, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়। ঠিক আছে? তারপরে দেখো ইন 1987, একটু আগে বললাম 1961-এ গোয়া অ্যান্ড দমন দিউ বিকাম এ নিউ ইউনিয়ন টেরিটরি ছিল। বাট এইবার দমন আর দিউ আর গোয়া যে ছিল না, ওখান থেকে গোয়াকে টেনে নিয়ে আসলো। 87-তে গোয়া বিকাম এ নিউ স্টেট। তারপরে দেখো অন্ধ্রপ্রদেশ, নাম শুনেছো তোমরা? অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্যটাকে আলাদা করে দিল। আর অন্ধ্রপ্রদেশ থাকলোই। তেলেঙ্গানার ক্যাপিটাল কি? তেলেঙ্গানার ক্যাপিটাল কি? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। আর অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। হায়দ্রাবাদ। তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ আর শ্রীনিবাস। অন্ধ্রপ্রদেশের কিছু বলছো মনে হচ্ছে অঙ্কিতা, বলো, শুনতে পাইনি। স্যার অন্ধ্রপ্রদেশ আগে। হুম, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল আগে ছিল হায়দ্রাবাদ, বাট বর্তমানে এখন যখন তেলেঙ্গানা আলাদা হয়ে গেছে, তখন তেলেঙ্গানার ক্যাপিটাল হয়ে গেছে কি? হায়দ্রাবাদ। আর অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হয়ে গেছে অমরাবতী। নেক্সট দেখো বাদল সেশন। 2000 সালে একটা সেশন হয়েছিল, যার নাম হচ্ছে বাদল সেশন। আর এই বাদল সেশনেই বড়সড় ঘটনা ঘটেছে। কি? 3টে রাজ্য হবে এখানে। 2000 সালে দেখো উত্তরপ্রদেশকে ভেঙে দিয়ে কি বের করছে? উত্তরাখণ্ড হচ্ছে। আর এই মধ্যপ্রদেশকে ভেঙে দিয়ে ছত্তিশগড়। এটা উল্টো করে দিয়েছে, এটাকে এদিকে নিয়ে আসবে, এটাকে এদিকে নিয়ে আসবে, তাহলেই হবে। কি বললাম? উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড করেছে, মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় করেছে, আর হচ্ছে বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করেছে। এই 2000 সালে ডেটও লেখা আছে 1/9/15। তো 2000 সালে এই বাদল সেশনে 3টে রাজ্য হয়েছে, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। উত্তরাখণ্ড হয়েছে উত্তরপ্রদেশকে ভেঙে, ছত্তিশগড় হয়েছে মধ্যপ্রদেশকে ভেঙে, আর বিহারকে ভেঙে হয়েছে ঝাড়খণ্ড। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 2019-এ জম্মু কাশ্মীরকে ভেঙে দিয়ে কি করলো? জম্মু কাশ্মীরকে ভেঙে একটা লাদাখ আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর, দুটোকেই ইউনিয়ন টেরিটরির আন্ডারে নিয়ে আসলো। দুটোকেই কি করলো? ইউনিয়ন টেরিটরির আন্ডারে নিয়ে আসলো, কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পেল লাদাখ আর হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর আগে স্টেট ছিল, বাট সেটাকে ভেঙে দিয়ে এখন কি করলো? ইউনিয়ন টেরিটরি করে দিল। সেটা কত সালে? 2019 সালে। আর লাস্ট দেখো 26শে জানুয়ারি 2020 সালে দমন দিউ অ্যান্ড দাদরা নগর হ্যাভেলি মার্জ। ক্যাপিটাল হচ্ছে কি? দমন। তাহলে এখন টোটাল কটা স্টেট বললাম? এখন টোটাল স্টেট হচ্ছে কটা? 28। আর হচ্ছে ইউটি কটা? 8টা। তো এই হচ্ছে তার ট্রান্সফরমেশন। ঠিক আছে?
বলো, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? হয়নি তো? না। নেক্সট দেখো, গ্লোব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্লোব, গ্লোব মানে স্যার মডেল অফ আর্থ আর কল্ড গ্লোব। দেখো, আমাদের যে পুরো পৃথিবী রয়েছে না, এই যে পুরো পৃথিবী, আমাদের এই পুরো পৃথিবীর ডিস্টেন্স ফাইন্ড আউট করার জন্য এবং লোকেশন ফাইন্ড আউট করার জন্য বৈজ্ঞানিকরা কি করেছে, একটা গ্লোব নিয়েছে। গ্লোব মানে স্যার মডেল অফ আর্থ, আর্থের যে মডেল সেটাকে আমরা গ্লোব বলি। ভালো কথা। এবার প্রবলেম হয়েছে কি, যে এই যে গ্লোবটা আছে না, বৈজ্ঞানিকরা কি করেছে, এই গ্লোবটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে হরিজন্টাল লাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। হরিজন্টাল লাইন মানে হচ্ছে এই লাইনগুলোকে হরিজন্টাল লাইন বলি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে এই লাইনগুলোকে দেখতে পাবে তোমরা। দেখো, এই হচ্ছে হরিজন্টাল লাইন আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। আর এই হরিজন্টাল লাইনটাই পরবর্তীতে গিয়ে কি হবে, কনসিডার করব আমরা ল্যাটিটিউড নামে, আর এটা হচ্ছে তোমার লঙ্গিটিউড নামে। ভার্টিক্যাল লাইনকে আমরা ফার্দার গিয়ে কনসিডার করব কি নামে, লঙ্গিটিউড নামে। আর হরিজন্টাল লাইনকে এখন বর্তমানে আমরা ল্যাটিটিউড নামে কনসিডার করছি। তো দেখো কি করে করছে, এই যে পুরো পৃথিবী রয়েছে, এটা হচ্ছে তোমার হরিজন্টাল লাইন আর এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন। এগুলো হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন, আর এই লাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো হচ্ছে তোমার কি, হরিজন্টাল লাইন। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের পুরো পৃথিবী রয়েছে, হরিজন্টাল লাইন কোনটাকে বললাম, এই লাইনটাকে। তাহলে তার একটা সেন্টার রয়েছে এখানে। তোমরা ভালো করে জানো যে এটার মান হচ্ছে 0 ডিগ্রি। এটার মান হচ্ছে কত, 0 ডিগ্রি। যেটাকে আমরা কি বল, 0 ডিগ্রি কার মান, ইকুয়েটারের মান। নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি। তো এটা হচ্ছে যদি 0 ডিগ্রি হয়, এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে তুমি দেখো এইটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ। এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধ। এটা হচ্ছে তোমার ইস্টার্ন হেমিস্ফিয়ার, পূর্ব গোলার্ধ। আর এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। এবার ঠিক ভারত এই জায়গাটায় রয়েছে, ভারত ঠিক এই জায়গাটাতে রয়েছে। তোমরা ম্যাপ দেখবে, ওয়ার্ল্ডের ম্যাপ যদি তোমাদের কাছে থাকে তাহলে তুমি দেখতে পাবে ভারত ঠিক একদম এই জায়গাটাতে এক্সিস্ট করে আছে। আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন, মানে হচ্ছে কি, ল্যাটিটিউড লাইন। তো এবার তোমরাই আমাকে বলবে যে অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড, ল্যাটিটিউড অনুযায়ী ভারত কোন গোলার্ধের মধ্যে রয়েছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, পূর্ব। কোন গোলার্ধের মধ্যে রয়েছে? উত্তর। ল্যাটিটিউড অনুযায়ী, ল্যাটিটিউড অনুযায়ী এই ইন্ডিয়াটা কোথায় রয়েছে, উত্তর গোলার্ধের মধ্যে রয়েছে। ঠিক আছে, সবার বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? না স্যার। এবার দেখো, আমরা জানি যে ভারতের ল্যাটিটিউড হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট টু 37 ডিগ্রি 6 মিনিট। স্যার এটা কি করে ক্যালকুলেশন করছে? তো তুমি দেখো, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এর উপরে 1 ডিগ্রি হবে, তারপরে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এইখানে গিয়ে 8 ডিগ্রিতে গিয়ে টাচ করে, 8 ডিগ্রিতে গিয়ে টাচ করছে। আর জম্মু কাশ্মীরের কাছে গিয়ে, জম্মু কাশ্মীরের কাছে গিয়ে 37 ডিগ্রিতে গিয়ে টাচ করে, 37 ডিগ্রিতে টাচ করে। আর এই দুটোকে আমরা কি লিখবো, নর্থ লিখবো, নর্থ। কারণ এইখানে আমরা ল্যাটিটিউড অনুযায়ী ভারত কোন গোলার্ধে রয়েছে, উত্তর গোলার্ধে রয়েছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে।
সেহেতু এই ডিগ্রিটাকে নর্থ লিখবো আর 37 ডিগ্রিটাকেও কি লিখবো, নর্থ লিখবো। কারণ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে এটা যদি সেন্টার হয়, তাহলে এটা যদি ল্যাটিটিউড লাইন হয়, এটা ল্যাটিটিউড লাইন হয়, তাহলে ইন্ডিয়া লাইজ ইন দা নর্দার্ন হেমিস্ফিয়ার। কারণ আমরা ওয়ার্ল্ডের রেসপেক্টে ধরছি। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েটার লাইন, আর ইন্ডিয়া হচ্ছে এই জায়গাটাতে রয়েছে। তাহলে ইন্ডিয়া কোন গোলার্ধে রয়েছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। এবার বৈজ্ঞানিকরা কি করছে, এবার হচ্ছে ভার্টিক্যাল লাইনে চলে আসো। ভার্টিক্যাল লাইন মানে লঙ্গিটিউড লাইন। এবার বৈজ্ঞানিকরা কি করছে, এইটাকে এবার 0 ডিগ্রি ধরছে, এইটাকে তারা 0 ডিগ্রি ধরছে। এইটাকে যখনই তারা 0 ডিগ্রি ধরছে, তাহলে এবার তোমরাই বলো যে এইটাকে যদি 0 ডিগ্রি ধরে, তাহলে এবার ভারত কোথায় রয়েছে, পূর্ব দিকে। ইস্টে। ইস্টার্ন ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। তো ঠিক সেইভাবেই এই যে গুজরাটের এই জায়গাটা রয়েছে না, এই গুজরাটের এই জায়গাটাতে গিয়ে 68 ডিগ্রিতে টাচ করবে। আর অরুণাচল প্রদেশ যেটা রয়েছে, অরুণাচল প্রদেশের কাছে গিয়ে 97 ডিগ্রিতে গিয়ে টাচ করবে। আর এই দুটোই কি হবে, কি হবে, নর্থ হবে না ওয়েস্ট হবে না ইস্ট হবে না সাউথ হবে, ইস্ট হবে। দুটোই ইস্ট হবে। কারণ আমরা এখান থেকে ধরছি, আর এইটা অনুযায়ী লঙ্গিটিউড অনুযায়ী ভারত কোথায় আছে, ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। বলো এইটুকুটা কারো বুঝতে অসুবিধা হয়েছে? যদি হয় তাহলে বলো, আমি আবার বলে দিচ্ছি। তৃষা, অঙ্কিতা, শর্মিলি, ইরফান, মিশকা। কারো কোথাও ডাউট আছে? না স্যার। চলো তাহলে দেখো এখানে কি লেখা আছে, অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড ইন্ডিয়া লাইজ নর্দার্ন হেমিস্ফিয়ার, অ্যাকর্ডিং টু লঙ্গিটিউড ইন্ডিয়া লাইজ ইস্টার্ন হেমিস্ফিয়ার, ইস্টার্ন হেমিস্ফিয়ার। দেখো এখানে ল্যাটিটিউড লেখা রয়েছে, ল্যাটিটিউড হচ্ছে উল্টো লিখেছে 8 ডিগ্রি 4 মিনিট টু 37 ডিগ্রি 6 মিনিট হবে। আর এটা হচ্ছে 68 ডিগ্রি থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট হবে, দুটোই ইস্ট। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। তাহলে এইখানে গিয়ে টাচ হচ্ছে কত ডিগ্রিতে, এখানে গিয়ে টাচ হচ্ছে তোমার 8 ডিগ্রি 4 মিনিটে। 8 ডিগ্রি 4 মিনিট এখানে কি হবে, নর্থ হবে। কারণ হচ্ছে ল্যাটিটিউড লাইন ধরছি আমরা, ল্যাটিটিউড, এটা হচ্ছে ল্যাটিটিউড লাইন। তারপরে দেখো এই যে 37 ডিগ্রি দেখতে পাচ্ছ, একদম লাদাখের কাছে, ইন্দিরা কল লাদাখের কাছে রয়েছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। আবার এদিকটা দেখো, এবার হচ্ছে লঙ্গিটিউড, এই লাইনটা চলে আসছে, এই লাইনটা চলে আসছে। তো এখানে গিয়ে টাচ করছে কত ডিগ্রিতে, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। আর এখানে হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ঠিক আছে, এবার দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ইন্দিরা কল লেখা আছে না, এই যে ইন্দিরা কল লেখা রয়েছে, এটা কেন লিখেছেন স্যার আপনি? ইন্দিরা কল এই জন্যই লিখেছি যে এর উপরে না আমাদের ইন্ডিয়ার কোনো আর জায়গা নেই, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, উত্তরের লাস্ট পয়েন্ট, উত্তরের একদম উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, যেটা হচ্ছে লাদাখের মধ্যে অবস্থান করে আছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে পরীক্ষায় যে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, তাহলে সেটা হবে কি, ইন্দিরা কল, যেটা লাদাখের মধ্যে রয়েছে। তারপরে দেখো
এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, যার নাম হচ্ছে গহর মাতা বা গহর মতিও পাবে অনেক সময়, গহর মাতা, যেটা হচ্ছে 68°7' ইস্টের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে গহর মাতা, যেটা কোথায় আছে, গুজরাটে রয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তারপরে দেখো, এটা হচ্ছে তোমার ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, কি, কিবিথু, কোথায় আছে, অরুণাচল প্রদেশে রয়েছে। ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ কিবিথু, হুইচ ইজ এক্সিস্ট ইন অরুণাচল প্রদেশ। ওকে, এইবার দেখো, এবার এটা হচ্ছে তোমার সাউদার্ন মোস্ট পয়েন্ট না এটা সাউদার্ন মোস্ট পয়েন্ট, কে বলতে পারবে? আমরা তো নর্দার্ন মোস্ট পয়েন্ট পেয়ে গেছি। নর্দার্ন মোস্ট পয়েন্ট কি পেলাম, ইন্দিরা কল। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি পেলাম, কিবিথু। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি কিবিথু। পেলাম, গহরমাতা, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। এবার তুমি দেখো এইখানে ভালো করে দেখবে, এটা আমাদের পুরো ওয়ার্ল্ড ছিল, আর এটা ছিল তার ইকুয়েটার লাইন। ইন্ডিয়া হচ্ছিল কোথায় রয়েছে, ইন্ডিয়া হচ্ছে এইখানে রয়েছে। আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে তোমার এই জায়গাটাতে রয়েছে, আর ঠিক এর পাশেই আমরা জানি কি আছে, আন্দামান নিকোবর রয়েছে। তো এখান থেকে এটার মান কত ডিগ্রি ছিল, 0°। ইকুয়েটরের মান কত, 0°। তোমাদের নেটের কি খুব প্রবলেম হচ্ছে? দেখছি জয়েন করছো, চলে যাচ্ছ, আবার আসছো। হ্যাঁ স্যার। দেখো, তো এটা যদি 0° হয়, এবার আমরা বের করছি সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটাকে বলবো। তামিলনাড়ুতে যেটা আছে সেটা বলবো, না আন্দামান নিকোবরে আছে সেটা বলবো। দেখো, এখান থেকে যদি আমরা উপরের দিকে যাই, 1 2 3 4 5 6, এইখানে গিয়ে 6°তে গিয়ে টাচ করছে কোথায়, আন্দামান নিকোবরে। আর এখানে গিয়ে টাচ করছে 8°তে। তাহলে আমাদের সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা হবে, দক্ষিণতম বিন্দু কোনটা হবে? অবশ্যই স্যার যেটা ইন্ডিয়া 6°তে টাচ করছে, অবশ্যই যেটা 6°তে টাচ করছে সেটাই সাউদার্ন মোস্ট পয়েন্ট হবে। তাহলে স্যার এটা কি, এটাও তো সাউদার্ন মোস্ট পয়েন্ট, এটাও সাউদার্ন মোস্ট পয়েন্ট, বাট এটা হচ্ছে মেইন ল্যান্ড এক্সটেনশন সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, মানে হচ্ছে ভূমি সংলগ্ন। আর এটা যদি সিম্পলি জিজ্ঞেস করে তোমাকে যে ভারতের দক্ষিণতম বিন্দু কি, সেটা হচ্ছে তোমার 6°তে যেটা আছে ইন্দিরা পয়েন্ট, যার প্রিভিয়াস নেম হচ্ছে পিগমিলিয়ন পয়েন্ট। আর যদি তোমাকে জিজ্ঞেস করে মেইন ল্যান্ড এক্সটেনশন সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, তাহলে সেটা হবে 8°4' যেটা আছে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি কন্যাকুমারী। কিন্তু কন্যাকুমারী না, কন্যাকুমারীর নিচেও আরেকটা পয়েন্ট আছে যার নাম হচ্ছে ক্যাপ কমোরিন। দুটোই পাবে, অনেক বইয়ে কন্যাকুমারী পাবে, অনেক বইয়ে আবার ক্যাপ কমোরিনও পাবে। তাহলে দেখো, দেখতে পাচ্ছ 6°45', এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আর এটাই হচ্ছে তোমার কি, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এই যে ইন্দিরা পয়েন্ট যে দেখতে পাচ্ছ না, এটার ইন্দিরা পয়েন্ট নাম ছিল না, আগে নাম ছিল পিগমিলিয়ন পয়েন্ট। আগে নাম কি ছিল, পিগমিলিয়ন, পিগমিলিয়ন পয়েন্ট। বাট বর্তমানে এটার নাম হয়ে গেছে ইন্দিরা পয়েন্ট। কি করে স্যার, আফটার দ্য ডেথ অফ ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল, তার যখনই মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পরে তার নাম অনুসারে এই পিগমিলিয়ন পয়েন্টের নামটা চেঞ্জ করে 1985-এ এটা চেঞ্জ করে ইন্দিরা পয়েন্ট করা হয়েছে। আর এটাই হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ ইন্দিরা পয়েন্ট, which is located at, গ্রেট নিকোবর। এটা হচ্ছে গ্রেট আন্দামান না, গ্রেট নিকোবর হবে, নিকোবর লিখে নিও, যেটা তোমার কোথায় রয়েছে, আন্দামান নিকোবরের মধ্যেই রয়েছে। এখানে লেখা রয়েছে সবগুলো, দেখে নাও। নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ ইন্দিরা কল, হুইচ ইজ সিচুয়েটেড এট লাদাখ
লাদাখের কোথায়? পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। তারপরে দেখো ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ কিবিথু হুইচ ইজ সিচুয়েটেড ইন অরুণাচল প্রদেশ, যেটা একটু আগে বললাম। তারপরে দেখো ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ গহরমাতা হুইচ ইজ সিচুয়েটেড ইন গুজরাট। তারপরে দেখো মেইন ল্যান্ড এক্সটেনশন সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ ক্যাপ কমরিন অথবা কন্যাকুমারী লিখতে পারো, দুটোর মধ্যে একটা অপশন পাবে। হুইচ ইজ সিচুয়েটেড ইন তামিলনাড়ু, এই কথাটা যদি অ্যাড থাকে তাহলে এটা হচ্ছে ক্যাপ কমরিন হবে। আর যদি সিম্পলি যদি তোমাকে জিজ্ঞেস করে যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, এটা হবে ইন্দিরা পয়েন্ট। দেখো সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ ইন্দিরা পয়েন্ট অর পিগমিলিয়ন পয়েন্ট হুইচ ইজ সিচুয়েটেড ইন গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরের কোথায়? গ্রেট নিকোবর কোথায়? আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে, ব্র্যাকেটে লিখে রাখতে পারো আন্দামান নিকোবর। আর এই পিগমিলিয়ন পয়েন্টের নাম চেঞ্জ হয়ে ইন্দিরা পয়েন্ট হয়েছে কবে বললাম? 1985-এ, 1985 সালে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখো এরিয়া অফ ইন্ডিয়া, এরিয়া অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে এরিয়াটা কত? 32,87,263 স্কোয়ার কিলোমিটার, যেটা ওয়ার্ল্ডের রেসপেক্টে যদি ধরো, ওয়ার্ল্ডের রেসপেক্টে যদি ধরো, যদি এটা ওয়ার্ল্ড যদি 100% হয় তাহলে ইন্ডিয়া এইটুকুটা রয়েছে, সেটা হচ্ছে 2.4%। 2.4%, 32,87,263 স্কোয়ার কিলোমিটার আমাদের এরিয়া। নেক্সট দেখো, এখানে দেখতে পাচ্ছ নর্থ টু সাউথ, নর্থ টু সাউথের ডিস্টেন্স হচ্ছে 32-14 কিলোমিটার, আর হচ্ছে ইস্ট টু ওয়েস্টের ডিস্টেন্স হচ্ছে ওয়েস্ট আর ইস্টের ডিস্টেন্স হচ্ছে তোমার 29-33 কিলোমিটার, 29-33 কিলোমিটার। আর নর্থ সাউথের ডিস্টেন্স হচ্ছে 32-14 কিলোমিটার। দেখো বুঝতে পারলে কিনা? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো, আর যদি না থাকে তাহলে মুভ অন করবো। আছে কারো কোনো ডাউট? না স্যার। তৃষা? না স্যার। ইরফান? না স্যার। মিশাকে জিজ্ঞেস করবো তার আগেই চলে গেল। বেশ, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডিসপিউট। স্যার এটা আবার কি জিনিস? ডিসপিউট হচ্ছে তোমার বিবাদ। আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলো, দেশগুলো রয়েছে না, প্রতিবেশী যে কান্ট্রিগুলো রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ভাবে ডিসপিউট রয়েছে। ওই ডিসপিউট গুলো আমাদের জানতে হবে, ওই ডিসপিউট গুলো আমাদের জানতে হবে। তো ফার্স্ট যে ডিসপিউট দেখবো সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে দেখবো। তো পাকিস্তানের সঙ্গে দেখার আগে প্রথমে দেখতে হবে পাকিস্তানের সঙ্গে আমাদের কোন কোন রাজ্য বর্ডার লাইন শেয়ার করছে। তাহলে কোন কোন রাজ্য করছে? গুজরাট, রাজস্থান, তারপর হচ্ছে পাঞ্জাব, জম্মু এন্ড কাশ্মীর, আর হচ্ছে লাদাখ। এই তিনটে রাজ্য আর হচ্ছে দুটো কেন্দ্রশাসিত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আর হচ্ছে তিনটে রাজ্য বর্ডার লাইন শেয়ার করছে। কার সঙ্গে বর্ডার লাইন শেয়ার করছে? পাকিস্তানের সঙ্গে। আর সেটাই হচ্ছে কত কিলোমিটার? 33-23 কিলোমিটার। সেটাই হচ্ছে কত কিলোমিটার? 33-23 কিলোমিটার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান, তো গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ, এই পাঁচটা রাজ্য, তিনটে রাজ্য আর হচ্ছে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল বর্ডার লাইন শেয়ার করছে, যেটা হচ্ছে তোমার কত? 33
কিলোমিটার, 33-23 কিলোমিটার। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাই হচ্ছে তোমার কি লাইন? রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ লাইন। ঠিক আছে? এবার চলে আসছি বিবাদে। ফার্স্ট বিবাদ, স্যার ক্রিক, ডবল ই হবে, হ্যাঁ, TR কে, ক্রিক, এ দিয়েছে, ই করে নিও। দেখো স্যার ক্রিক, এই স্যার ক্রিক নিয়ে বিবাদ রয়েছে কার কার সঙ্গে? পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে। এই বিবাদটা কি তোমাকে জানতে হবে, কিন্তু তার আগে প্রথমে তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ ক্রিক। হোয়াট ইজ ক্রিক? দেখো এখানে লেখা আছে ব্যাকওয়ার্ড মোশন অফ ওশিয়ানিক ওয়াটার আর কল্ড ক্রিক। ব্যাকওয়ার্ড মোশন অফ ওশিয়ানিক ওয়াটার আর কল্ড ক্রিক। এটা কি জিনিস স্যার, একটু ভালো করে বুঝিয়ে দিন। তুমি ধরে নাও বিচে চলে যাও, বিচে চলে যাও বা সমুদ্রে চলে যাও। সমুদ্রে তুমি যদি দাঁড়িয়ে থাকো, মানে হচ্ছে বিচের পাশে ল্যান্ডে ধরো দাঁড়িয়ে আছো, তুমি দেখবে যে সমুদ্রের ঢেউটা না সামনের দিকেও যায়, আবার ব্যাক ফুটেও আসে, ব্যাকের দিকেও আসছে, ব্যাকওয়ার্ডেও আসছে, আবার হচ্ছে সামনের দিকেও যাচ্ছে। তো যখনই ব্যাকওয়ার্ড মোশন করবে না সমুদ্রের যে ঢেউটা, যখনই ব্যাকওয়ার্ড মোশনের দিকে আসবে তখন কি করবে? ওই ল্যান্ডে এসে ধাক্কা মারবে। আর ল্যান্ডে যখনই ধাক্কা মারবে তখন কি হবে? ল্যান্ডে যখনই ধাক্কা মারবে তখন ওই ল্যান্ডের যে মাটিগুলো রয়েছে না, ওই মাটিগুলো ধীরে ধীরে নিচের দিকে কি হবে? ছুটে ছুটে পড়ে যাবে। আর ওই ছুটে ছুটে যখনই পড়বে তখন সেখানে কি হবে? দলদলীয় অবস্থান হবে, ওয়েটল্যান্ড হয়ে যাবে বা দলদলীয় অবস্থান হয়ে যাবে, যেটাকে আমরা ক্রিক বলি। যেমন হচ্ছে দেখো এখানে দেখাচ্ছি, এখানে আরব সাগর রয়েছে, এখানে আরব সাগর রয়েছে। এই আরব সাগরে মুভমেন্ট করছে ধরো এদিকটায়, এদিকটা যাচ্ছে, কিন্তু যখনই এইদিকে মুভ করবে না, যখনই এদিকে মুভ করবে তখন এই ল্যান্ডে এসে ধাক্কা মারবে। আর ল্যান্ডে যখনই ধাক্কা মারবে তখন কি হবে? ধীরে ধীরে ভিজতে শুরু করবে ল্যান্ডটা। আর ল্যান্ডটা যখনই, মাটিটা যখনই দুর্বল হয়ে যাবে না, তখন ছুটে ছুটে পড়তে শুরু করবে, যার ফলে কি হয়ে যাবে? একটা দলদলীয় অবস্থান হয়ে যাবে, যেটাকেই আমরা কনসিডার করছি ক্রিক নামে। ব্যাকওয়ার্ড মোশন অফ ওশিয়ানিক ওয়াটার আর কল্ড ক্রিক। বুঝতে পেরেছো হোয়াট ইজ ক্রিক? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তো স্যার এটা নিয়ে প্রবলেম কি আছে সেটা দেখে নাও এবার। দেখো তোমরা নাম শুনেছো সিন্ধ, তোমরা নাম শুনেছো সিন্ধ, যেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে পড়ে। আর একটা নাম শুনেছো কচ্ছ, KUTCH, গুজরাটের। আর এর মাঝখানে রয়েছে স্যার ক্রিক, এর মাঝখানে রয়েছে স্যার ক্রিক। তো এই বিবাদটা তৈরি করে গেছে ইংরেজরা। এটাকে কচ্ছের রান বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচ্ছের রান যেটাকে বলে, কচ্ছ। দেখো এই বিবাদটা তৈরি করে গেছে কে? এই বিবাদটা তৈরি করে গেছে ইংরেজরা, ব্রিটিশ ইন্ডিয়া। কি করে স্যার? যখন ব্রিটিশ ইন্ডিয়া আমাদের ভারতে রুল করত, তখন এই সিন্ধে যে রাজত্ব করছিল, সিন্ধে যে রাজত্ব করছিল, এই সেই ব্যক্তি বলে গেছে যে স্যার ক্রিকটা হচ্ছে স্যার ক্রিকটা হচ্ছে পাকিস্তানের। ঠিক আছে? আর কচ্ছ, গুজরাটে যে রাজত্ব করত কচ্ছে, এই সেই ব্যক্তি আবার বলেছে যে স্যার ক্রিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে ভারতের।
পুরোটাই হচ্ছে ভারতের। বাস, এটা নিয়ে বিবাদ শুরু হয়ে গেছে। স্যার এটা দিয়ে বিবাদ হচ্ছেই বা কেন? ক্রিক এমন কি ফেমাস জিনিস? ক্রিক হচ্ছে ফেমাস ফর সল্ট আর হচ্ছে মাছ। তো কি হয়েছে, এই পাকিস্তান যে আছে না, এই পাকিস্তান কি করেছে, যে এখানে একটা গ্রিন লাইন ড্র করে দিয়েছে, যে এতটা হচ্ছে আমাদের। এখানে একটা গ্রিন লাইন ড্র করেছে। তখন ইন্ডিয়া কি বসে থাকবে? ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়া এখান থেকে একটা রেড লাইন ড্র করে দিয়েছে। তো এই স্যার ক্রিক নিয়ে যে বিবাদটা তৈরি করে গেছে ব্রিটিশরা, কারণ হচ্ছে সিন্ধে যে রাজত্ব করতো সে বলছে স্যার ক্রিক পাকিস্তানের, আর কচ্ছে যে রাজত্ব করতো সে আবার বলে গেছে স্যার ক্রিক হচ্ছে তোমার ভারতের। বাস, এটা নিয়ে বিবাদ শুরু হয়েছে। বিবাদ হওয়ার পরে আফটার দ্য পার্টিশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, পার্টিশন হওয়ার পরে, পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে পার্টিশন হওয়ার পরে আমাদের জওহরলাল নেহরু আর হচ্ছে জিন্নার মধ্যে একটা কথা হয়েছিল এই বিষয় নিয়ে, যে চলো ঠিক আছে আমাদের স্যার ক্রিক নিয়ে তাহলে এই বিবাদ করে কোনো লাভ নেই, আমরা ভাগ করে নিই। আর যখনই ভাগ করতে গেছে, এই ভাগ করেছে এতটা, ইন্ডিয়া বলছে যে ঠিক আছে এইটুকুটা তোমরা নিয়ে নাও। মানে এই স্যার ক্রিকের টোটাল লেন্থ হচ্ছে 96 কিলোমিটার, তার মধ্যে ধরে নাও 25 কিলোমিটার দিয়েছে, 25 কিলোমিটার দিয়েছে। তো পাকিস্তান এইটুকুটাতে স্যাটিসফাই নয়। তখন ইন্ডিয়া বলেছে যে বেশ ঠিক আছে, যখন তোমরা যদি এই এতটুকু নিয়ে যদি স্যাটিসফাই না হও, তাহলে তোমাদেরকে আর বাকিটা কিছু দিতে পারবো না। যেদিন তোমরা জম্মু কাশ্মীর দখল করে নিতে পারবে সেদিন তোমরা এই স্যার ক্রিকটাও নিয়ে নিও। তো টিল টুডে, আজ পর্যন্ত এই স্যার ক্রিক নিয়ে প্রবলেম রয়েছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো এত কিছু তোমার জানার দরকার নেই, তোমাকে শুধু জিজ্ঞেস করবে যে স্যার ক্রিক কার সঙ্গে বিবাদ, সেটা হচ্ছে কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার স্যার ক্রিক। এই যে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে স্যার ক্রিক। আর এর ভিতরে যেটা আছে, ভিতরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোরি ক্রিক। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাজহার ক্রিক। এখান থেকে দুটো কোয়েশ্চেন হয়। কি কি স্যার? জিজ্ঞেস করবে যে স্যার ক্রিক কার সঙ্গে বিবাদ রয়েছে, তাহলে স্যার ক্রিক বিবাদ রয়েছে পাকিস্তানের সঙ্গে। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোইং ক্রিক ডাজ নট বিলং ইন গুজরাট রিজিয়ন। গুজরাট রিজিয়নের মধ্যে এর মধ্যে কোন ক্রিকটা আছে যেটা অবস্থান করে নেই? তখন একটা অপশন দেয় গোদাই ক্রিক, তখন এটা হচ্ছে অ্যান্সার হবে। এটা একটু মাথায় রেখো তাহলেই হবে। কাজহার ক্রিক, কোরি ক্রিক আর হচ্ছে স্যার ক্রিক, এই তিনটি ক্রিকই হচ্ছে গুজরাট রিজিয়নের মধ্যে রয়েছে। তো এই জন্য এখানে প্রশ্নটা আসে যে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং ইন গুজরাট রিজিয়ন। কাজহার ক্রিক, কোরি ক্রিক, স্যার ক্রিক আর হচ্ছে গোদাই ক্রিক, তাহলে হচ্ছে অ্যান্সার হবে গোদাই ক্রিক। ঠিক আছে, এই যে ছবি দেওয়া রয়েছে, রেড লাইন ড্র করেছে ইন্ডিয়া আর হচ্ছে গ্রিন লাইন করেছে পাকিস্তান। তারপরে দেখো রান অফ কচ্ছ, 2 নম্বর প্রবলেম, 2 নম্বর বিবাদ, রান অফ কচ্ছ। এই যে রান অফ কচ্ছের যে ফরমেশন হয় না, এই রান অফ কচ্ছের ফরমেশনও সেম ফরমেশন, যেমন হচ্ছে ক্রিকের যেমন ফরমেশন হয়েছে, ইট ইজ ফর্মড বাই ব্যাকওয়ার্ড মোশন অফ ওশিয়ানিক ওয়াটার। লিখে রাখতে পারো যে ইট ইজ ফর্মড বাই উপরে লেখা রয়েছে ব্যাকওয়ার্ড মোশন অফ ওশিয়ানিক ওয়াটার। ঠিক যেমন ক্রিক তৈরি হয়েছে ঠিক সেরকমই রান অফ কচেরও ফরমেশন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে রান অফ কচটা তাহলে কি হচ্ছে, একটা দলদলীয় জায়গা হচ্ছে। আর এই দলদলীয় জায়গাটা থাকার জন্যেই এখানে কি ফেমাস হচ্ছে, সল্ট আর হচ্ছে তোমার ফিশ। বাট পাকিস্তানের যে গাধাগুলো রয়েছে, ওই পাকিস্তানের গাধাগুলো বলছে যে এই যে রান অফ কচ যে আছে না, এই রান অফ কচে কোনো দলদলীয় অবস্থা নেই, কোনো ওয়েটল্যান্ড জায়গা নেই, এটা হচ্ছে একটা লেক।
এটা হচ্ছে একটা লেক। আর আমরা ভালো করে জানি যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী কোনো দুটো কান্ট্রির মাঝখানে যদি কোনো লেক থাকে তাহলে সেটা অবশ্যই কি করতে হবে, ভাগ করে নিতে হবে। এটা আমরা ভালো করে জানি এটা হচ্ছে ওয়েটল্যান্ড, দলদলীয় জায়গা, বাট পাকিস্তান বলছে যে এটা একটা লেক। আর ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী কোনো দুটো কান্ট্রির মাঝখানে যদি কোনো লেক থাকে তাহলে সেটা অবশ্যই কি করতে হবে, ভাগ করে নিতে হবে। তো যখন ইন্ডিয়া এটা মানেনি তখন পাকিস্তান এখানে একটা অপারেশন চালিয়েছিল যার নাম হচ্ছে জিব্রাল্টার। 1965-এ এই কারণে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে। তো ফার্দার গিয়ে 1968-তে, 1968-এ গিয়ে ফার্দার গিয়ে কি করেছিল, ফার্দার গিয়ে এটাকে ভাগ করে দিয়েছে। এই রান অফ কস্টটাকে ভাগ করে 10% পাকিস্তানকে দিয়েছে আর 90% ইন্ডিয়া নিজের কাছে রেখেছে। দেখো 1968-এ পাকিস্তান ইউজড 10% আর ইন্ডিয়া ইউজ করছে 19%, 90। ঠিক আছে। গট ইট? এই দুটো ডিসপিউট বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. নেক্সট দেখো, পাক অকুপাইড কাশ্মীর, পিওকে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ যেটা ড্র করছি আমি, এই লাইনটাকে বলা হয় এলওসি। এই লাইনটাকে বলা হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার পিওকে। পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, যেটা হচ্ছে 1947-এ পাকিস্তান দখল করে নিয়েছে এটা। ঠিক আছে, পাকিস্তান এটা দখল করে নিয়েছে, পাক অকুপাইড কাশ্মীর। জিজ্ঞেস করবে তোমাকে যে পাক অকুপাইড কাশ্মীর কত সালে দখল করেছে পাকিস্তান, 1947-এ। আর এই পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়ার মাঝখানে একটা লাইন রয়েছে যার নাম হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, এবার চলে আসো ইন্ডাস ট্রিটি। এটা একটু ভালো করে শুনবে। ঠিক এই জায়গাটা থেকে একটা নদী যাবে, যে নদীর নামটা হচ্ছে কি, এই নদীর নাম হচ্ছে সিন্ধু নদী। যে নদীটার নাম হচ্ছে কি, সিন্ধু নদী। বেশ ভালো কথা। এখান থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলটা হচ্ছে, যে সোর্সটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি চেমাইংডুং গ্লেসিয়ার, তিব্বত থেকে আসছে এই নদীটা। আর এই যে ভারতে প্রবেশ করছে না, এই ভারতে যে প্রবেশ করছে এই জায়গাটার নামও জিজ্ঞেস করে। এই জায়গাটার নাম হচ্ছে দমচক। এই জায়গাটার নাম হচ্ছে কি, দমচক, দমচক। আর এইখানে যে এক্সিস্ট করে যাচ্ছে
এই এক্সিস্ট পয়েন্টের নাম হচ্ছে চিল্লাস। চিল্লাস, দমচাক আর হচ্ছে চিল্লাস। এই হচ্ছে সিন্ধু নদী, এর লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার, আর ইন্ডিয়াতে হচ্ছে 709 কিলোমিটার। 709 কিলোমিটার ইন্ডিয়াতে। যাই হোক, তো যখনই দেশ স্বাধীন হলো, ইন্ডিয়া স্বাধীন হয়েছে 1947-এ 15ই আগস্ট, তাই তো? আর যখনই পার্টিশন হয়েছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তখন এই সিন্ধু নদীর জল নিয়ে একটা ট্রিটি হয়েছিল বিটুইন জওয়াহরলাল নেহরু অ্যান্ড জিন্না। তো এই ট্রিটিটা হয়েছিল কবে? 1947-এ। 1947-এ ট্রিটি হয়েছিল, আর এই ট্রিটির ডিউরেশন ছিল 48 পর্যন্ত। 48 পর্যন্ত। আর পাকিস্তান যখনই আমাদের এই পিওকেটাকে দখল করলো না, যখনই এই পিওকেটাকে দখল করলো, তখন ভারত কি করলো? এই নদীর জল বন্ধ করে দিল। আর এই নদীর জল বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তানের 17 লাখ একর জমি নষ্ট হয়ে গেছিল। 17 লাখ, 17 লাখ একর জমি নষ্ট হয়ে, 17 লাখ। এবার পাকিস্তান কি করছে? পাকিস্তান ছুটছে কোথায়? ইউএনওতে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে। আর তখনই ইউএসএ তে ওখানে একটা পলিসি চলছিল যার নাম হচ্ছে টেনেসি রিভার ভ্যালি প্রজেক্ট। আর ওই প্রজেক্ট অনুযায়ী, টেনেসি রিভার ভ্যালি প্রজেক্ট অনুযায়ী, যেমন হচ্ছে তোমরা জানো ডিবিসি, দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা হচ্ছে টেনেসি রিভার ভ্যালি প্রজেক্টের অনুকরণে এটা তৈরি করা হয়েছে। তো পাকিস্তান কোথায় গেল? ইউএনএ তে চলে গেল। ইউএনএ তে গিয়ে ক্লেম করতে শুরু করলো যে ইন্ডিয়া আমাদের ইন্ডাস রিভারের জলটা বন্ধ করে দেওয়ার জন্য আমাদের এখানে 17 লাখ একর জমি নষ্ট হয়ে গেছে। তো এই প্রবলেমটা আপনি সর্ট আউট করে দিন। তখন এই ইউএনএ থেকে বললো যে এক কাজ করো, পার্টিশন করে নাও। তো বলছে যে পার্টিশন কি করে করব? তো বললো যে এক কাজ করো, উপরের যে 3টে নদী রয়েছে, এখানে টোটাল 6টা নদী রয়েছে। একটা হচ্ছে তোমার ইন্ডাস, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ। উপরের যে 3টে নদী রয়েছে, ইন্ডাস, ঝিলাম, চেনাব, এই 3টে নদীটা 80% জল ইউজ করবে পাকিস্তান, আর 20% করবে ইন্ডিয়া। রাভি, বিয়াস, সুতলেজ, এই 3টে নদীর জল ইউজ করবে 80% ইন্ডিয়া, আর 20% করবে পাকিস্তান। এটা হয়েছিল কবে ট্রিটিটা? 1960-এ গিয়ে হয়েছিল, যেটা ওয়ার্ল্ড ব্যাংক কন্ট্রাক্ট করেছিল। ঠিক আছে, দেখো এখানে সব লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। চেমাইংডুং গ্লেসিয়ার থেকে নদীটার উৎপত্তি হচ্ছে, আর এটা হচ্ছে মানস সরোবর লেক, ব্রহ্মপুত্র নদী আসবে, আর এটা হচ্ছে রাক্ষস লেক, যেটা আসবে তোমার সতলুজ রিভার। আর এই পুরোটাই হচ্ছে তোমার কৈলাস রেঞ্জ। এই পুরোটাকে একসঙ্গে কৈলাস রেঞ্জ বলে। বেশ, তাহলে দেখো, in 1948 USA conduct a policy which was known as Tennessee River Valley Project, টেনেসি রিভার প্রজেক্ট। আর 1960-এ কি হলো? এ ট্রিটি কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বাই ওয়ার্ল্ড ব্যাংক, যেটা কত সালে হয়েছে? 1960-এ। ইন্ডাস, ঝিলাম, চেনাব, এই 3টে নদীর 80% জল পাকিস্তান ইউজ করবে, আর 20% ইন্ডিয়া করবে। আর এখানেও রাবি, বিয়াস, সুতলেজ 80% ইন্ডিয়া করবে, 20% পাকিস্তান করবে। বাট 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 এখানে একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন স্যার? এখানে কন্ডিশন ছিল যে আমাদের কনস্টিটিউশনে তোমরা পড়বে, আর্টিকেল 51-এ পরিষ্কার বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করতে হবে। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করতে হবে। যদি এটা মেনটেন করে পাকিস্তান, তাহলে আমরা এই ট্রিটিটাকে কন্টিনিউ মানতেই থাকবো। আর যদি মেনটেন না করে, তাহলে আমরা ইন্ডাস রিভারের উপর আবার বাদ দিতে শুরু করব। তখন পাকিস্তান কি করলো? এগ্রি করলো বিষয়টাতে। যার কারণে তোমরা ভালো করে জানো যে 2016 সালে
2016 সালে একটা উড়ি অ্যাটাক হয়েছিল, মনে আছে? তো হ্যাঁ স্যার। ওই উড়ি অ্যাটাক যে হ্যাঁ, স্যার। হয়েছিল, ওই উড়ি যে অ্যাটাক হয়েছিল না, উড়ি অ্যাটাক হওয়ার পরে যে ভারত তাদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে মেরে দিয়ে এসেছিল, কিন্তু তারপরেও নওয়াজ শরীফ কখনো একসেপ্ট করেনি যে আমাদের এখানে ইন্ডিয়া আমাদের পাকিস্তানের ভিতরে এসে অনেক লোককে মেরে দিয়ে গেছে বা অনেক টেররিস্টকে মেরে গেছে। কারণ কি? কারণ যদি সে স্বীকার করত যে হ্যাঁ ইন্ডিয়া আমাদের এখানে এসে 200 জন টেররিস্ট বা 200 জন লোককে মেরে গেছে, আর যদি সেটা স্বীকার করতো, তাহলে সেই 200 লোকজন কে আছে, কি করে তারা, তাদের আইডেন্টিফিকেশন হবে, ইনভেস্টিগেশন হবে, আর ইনভেস্টিগেশন হওয়ার পরে দেখা যাবে যে এরা হচ্ছে টেররিস্ট। আর টেররিস্ট যদি বেরিয়ে যায়, তাহলে কি হবে? ইন্ডিয়া তখন আবার সেই নদীর উপরে বাঁধ দিতে শুরু করবে, আর তারপরে আবার তাদের 17 লাখ একর জমি নষ্ট হতে শুরু করবে। যার কারণে নওয়াজ শরীফ কখনো একসেপ্টই করেনি যে আমাদের পাকিস্তানের ভিতরে ঢুকে এসে ইন্ডিয়া এতগুলো লোককে মেরে গেছে। কারণ হচ্ছে এই হচ্ছে একটা কন্ডিশন দেওয়া ছিল, আর্টিকেল 51, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট চলে আসো, সিয়াচেন গ্লেসিয়ার। নেক্সট প্রবলেম হচ্ছে কি, সিয়াচেন গ্লেসিয়ার। এক সেকেন্ড একটু ধরো। সরি, নেক্সট হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এখানে ফার্স্ট যে লেখা রয়েছে যে গ্লেসিয়ার যে আছে না, হোয়াট ইজ গ্লেসিয়ার, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম, ফার্স্ট যে প্রশ্নটা আসবে, এমনি পরীক্ষায় আসে না, বাট জিজ্ঞেস করতেই পারে ইন্টারভিউর ক্ষেত্রে, যে হোয়াট ইজ গ্লেসিয়ার। এ লার্জ এরিয়া কভার্ড বাই স্নো আর কল্ড গ্লেসিয়ার। এ লার্জ এরিয়া কভার্ড বাই স্নো আর কল্ড গ্লেসিয়ার। তো এই যখন গ্লেসিয়ারটা যদি মেল্ট হয়, যদি তোমরা দেখবে যে যদি গ্লেসিয়ার মেল্ট হয়, তাহলে একটা নদী উৎপত্তি হবে না? অবশ্যই হবে। দেখো, হুম, এটা হচ্ছে তোমার পিওকের পার্ট, বললাম একটু আগে। আর ঠিক এই জায়গাটাতে রয়েছে কি, ঠিক এই জায়গাটাতে রয়েছে তোমার সিয়াচেন গ্লেসিয়ার। হোয়াট ইজ গ্লেসিয়ার? এ লার্জ এরিয়া কভার্ড বাই স্নো আর কল্ড গ্লেসিয়ার। তো এই গ্লেসিয়ার যখনই মেল্ট হবে, তখন একটা নদী উৎপত্তি হবে, একটা নদী উৎপত্তি হবে। আর এখান থেকে দেখলাম যে একটা নদী যাচ্ছিল, যার নাম কি? সিন্ধু নদী, ইন্ডাস। তো এই সিয়াচেন গ্লেসিয়ার থেকে যে নদীটা উৎপত্তি হচ্ছে, সেই নদীটার নাম হচ্ছে নুব্রা। এই নদীটার নাম কি? নুব্রা। আবার এই পাশে একটা গ্লেসিয়ার রয়েছে, যে গ্লেসিয়ারের নাম হচ্ছে রিমো গ্লেসিয়ার। এখান থেকে আরেকটা নদী আসছে, নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে, এই রিমো গ্লেসিয়ার থেকে যে নদীটা আসবে, সেই নদীটার নাম হচ্ছে শিয়ক। লেখা রয়েছে নোটসে, শিয়ক। রিমো গ্লেসিয়ার থেকে যে নদীটা আসছে, সেই নদীটার নাম হচ্ছে শিয়ক। আর শিয়ক নদী এটা দিয়ে আসছে আর এসে ইন্ডাসে এসে মিট করছে। তাহলে তোমরা কি তোমরা জানো
যে ট্রিবিউটারি আর হচ্ছে ডিস্ট্রিবিউটারি কাকে বলে একটু দেখে নাও। ধরে নাও একটা নদী যাচ্ছে এভাবে, একটা নদী যাচ্ছে, ভালো কথা। এই যে নদীটা যাচ্ছে, এখান থেকে যদি আর একটা নদী এসে মিট করে এর সঙ্গে, এখান থেকে একটা নদী এসে মিট করছে, এখান থেকে এসে একটা নদী মিট করছে, তাহলে এগুলোকে বলবো আমরা ট্রিবিউটারি। আর যদি মেন নদী থেকে আবার যদি একটা নদী বেরিয়ে যায়, এখান থেকে একটা নদী বেরিয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটারি বলবো। সেগুলোকে কি বলবো? ডিস্ট্রিবিউটারি বলবো। তাহলে তুমি দেখো, এখান থেকে একটা নদী আসছে, শিয়ক নদী, শিয়ক নদী আসছে। আবার এখান থেকে সিয়াচেন গ্লেসিয়ার থেকে একটা নদী আসছে যার নাম কি? নুব্রা। তাহলে নুব্রা কার ট্রিবিউটারি? শিয়কের। শিয়ক আবার কার ট্রিবিউটারি? ইন্ডাসের। ইন্দাস। ঠিক আছে। এবার দেখো, এই সিয়াচেন গ্লেসিয়ার নিয়ে প্রবলেমটা কি স্যার? এবার এবার প্রবলেমে চলে আসুন। প্রবলেম হচ্ছে যে এই সিয়াচেন যে গ্লেসিয়ার রয়েছে না, তুমি দেখতে পাচ্ছ যে এর 90% ইন্ডিয়ার দিকে রয়েছে, আর 10% একটু পিওকের দিকে রয়েছে, পাক অকুপাইড কাশ্মীরের দিকে রয়েছে, একটু সামান্য ঝুঁকে রয়েছে। এবার পাকিস্তান কি করেছে? পাকিস্তান যে পর্বত আরোহী হয় না, সেই পর্বত আরোহী গুলোকে পারমিশন দিয়েছে, এবং ট্যুরিস্টদের, জাপান, চায়না, এদের সবাইকে পারমিশন দিয়েছে যে তোমরা সিয়াচেন গ্লেসিয়ারে তোমরা যেতে পারো। বেশ, এবার যখনই পাকিস্তান পারমিশন দিচ্ছে, যখনই পাকিস্তান পারমিশন দিচ্ছে যে পর্বত আরোহী এবং ট্যুরিস্টদেরকে, এবং তাদের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছে, এখানে চলে আসছে, সবাই আসছে, সিয়াচেন গ্লেশিয়ারে আসতে শুরু করেছে, তখন ইন্ডিয়া ভাবতে শুরু করলো যে 90% সিয়াচেন গ্লেসিয়ার আমাদের রয়েছে, আর 10% পিওকের দিকে রয়েছে। তো পাকিস্তান পারমিশন দেওয়ার কে যে সিয়াচেন গ্লেশিয়ারে এসে টুরিস্ট আসতে পারে এবং পর্বত আরোহী যেতে পারে? তার মানে যদি আমরা এখন যদি ওপোস না করি, যদি না আটকাই পাকিস্তানকে, তাহলে কি হবে? পরবর্তীতে গিয়ে পাকিস্তান ক্লেম করবে যে সিয়াচেন গ্লেসিয়ার আমাদেরই রয়েছে। আর যদি না হতো, তাহলে যখন আমরা পর্বতারোহী এবং ট্যুরিস্টদেরকে পারমিশন দিচ্ছিলাম, তখন তারা কেন বাধা দিল না? যার কারণে ইন্ডিয়া কি করলো? এইখানে একটা অপারেশন চালালো সিয়াচেন গ্লেসিয়ারকে রক্ষা করার জন্য। সেই অপারেশনের নাম হচ্ছে মেঘদূত। 1984-এ এই অপারেশনটা চালিয়েছিল, যার নাম হচ্ছে অপারেশন মেঘদূত। এখানে যুদ্ধ করাটা এতটাই কঠিন হয়ে গেছিল যে এই 1984-এ এই সময় আমাদের কাছে ড্রেসও ছিল না, যে -55°C গিয়ে মানে যুদ্ধ করব। ঠিক আছে, তো অনেক কষ্টে এই সিয়াচেন গ্লেসিয়ারটাকে আমরা রক্ষা করেছিলাম, যেটা অপারেশন নাম হচ্ছে কি? অপারেশন মেঘদূত। তো সিয়াচেন গ্লেসিয়ার নিয়েও একটা প্রবলেম রয়েছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। দেখে নাও, সিয়াচেন গ্লেসিয়ার, রিমো গ্লেসিয়ার, চিওক, ইন্ডাস, তো জানো। দেখো, ইট ইজ এ পার্ট অফ কারাকোরাম রেঞ্জ। সিয়াচেন গ্লেসিয়ারের কথা বলছি, যে এটা হচ্ছে একটা কারাকোরাম রেঞ্জের পার্ট। In 1984, India conducted a operation which was known as Meghdoot for the control of Siachen Glacier. For the control of Siachen Glacier. Siok is a tributary of Indus River, and Nubra is a tributary of Siok River. আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে কারাকোরাম রেঞ্জ, তাই না? এই রেঞ্জ দেখতে পাচ্ছ তো? এই রেঞ্জ কি জিনিস? পড়ে চলে গেল। এখানে সিয়াচেন গ্লেসিয়ার দেখতে পেলে উপরে, আর এখানে একটা রেঞ্জ রয়েছে, এইরকম ভাবে একটা রেঞ্জ রয়েছে, যে রেঞ্জের নাম হচ্ছে কারাকোরাম রেঞ্জ। হোয়াট ইজ রেঞ্জ স্যার? রেঞ্জ হচ্ছে তোমার, রেঞ্জ কি? ধরে নাও এখানে অনেকগুলো মাউন্টেন রয়েছে, অনেকগুলো মাউন্টেন রয়েছে, হিলস রয়েছে। স্যার পর্বত শ্রেণী। ও তো বাংলা। হ্যাঁ। হোয়াট ইজ রেঞ্জ? রেঞ্জ হচ্ছে তোমার
এই যে ধরে নাও অনেকগুলো মাউন্টেন রয়েছে এবং হিলস রয়েছে। কন্ডিশন হচ্ছে এই যে মাউন্টেন আর হিলস গুলো রয়েছে বা মাউন্টেন রয়েছে, এদের এজ বয়সটা যদি সেম হয়, এজটা যদি সেম হয় না, তাহলে এদের যে গ্রুপ হবে এই গ্রুপটাকে আমরা রেঞ্জ বলে কনসিডার করব। বুঝতে পেরেছো? এদের গ্রুপটাকে আমরা কি বলবো? রেঞ্জ বলে কনসিডার করব, যদি এজ বয়সটা যদি সেম হয়। গট ইট? বলো, পাকিস্তানের সাথে আমাদের ডিসপিউট কমপ্লিট। এবার আমরা চায়নার কাছে চলে যাব। এতক্ষণ মারছিলাম, এবার একটু মার খেতে হবে, ঠিক আছে? পাকিস্তানের সাথে আর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, বলে দিচ্ছি। এতটা যে পড়িয়েছি, কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? নেই তো? না স্যার। বেশ, এবার দেখো চায়না। চায়নার সঙ্গে কতগুলো স্টেট এবং কতগুলো ইউটি বর্ডার লাইন শেয়ার করে। ফার্স্ট যেটা দেখতে হবে, ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে লাদাখ, এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তারপরে দেখো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। তারপর 1 2 3 4, চারটা স্টেট রয়েছে আর একটা ইউনিয়ন টেরিটরি রয়েছে, যেটা হচ্ছে বর্ডার লাইন শেয়ার করছে কার সঙ্গে? চায়নার সঙ্গে। কত কিলোমিটার? 34-88 কিলোমিটার। 34-88 কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করছে চায়নার সঙ্গে ইন্ডিয়া। কোনগুলো স্টেট রয়েছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, আর একটা ইউনিয়ন টেরিটরি রয়েছে যার নাম হচ্ছে লাদাখ। লাদাখের ক্যাপিটাল কি একটু বলতে পারবে? লাদাখের ক্যাপিটাল? লে। লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে। হুম। আচ্ছা, রেড ক্লিফ লাইনটা কার সঙ্গে বললাম? রেড পাকিস্তানের রেড ক্লিফ লাইনটা বললাম পাকিস্তানের সঙ্গে, তাই তো? ঠিক সেরকমই চায়নার সঙ্গে একটা লাইন রয়েছে যার নাম হচ্ছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লেখা রয়েছে, ম্যাকমোহন লাইন। বাট এই চায়নার সঙ্গে আমরা জানি ম্যাকমোহন লাইন রয়েছে, বাট এখানে একটা গল্প আছে, ভালো করে শুনতে হবে তোমাদের। কি গল্প আছে স্যার? দেখো, এটা নেপাল, এটা নেপাল তো, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা হচ্ছে নেপাল। এই নেপালে কারা বাস করে জানো? গোর্খারা। নেপালে কারা থাকে? গোর্খারা। আর গোর্খারা হয় যোদ্ধা, যুদ্ধ করতে খুব ভালো পারে তারা। এই গোর্খারা কি করতো? এখানে রয়েছে তিব্বত, এখানে রয়েছে তিব্বত। এই গোর্খারা কি করতো? বারবার করে তিব্বতকে অ্যাটাক করছে, বারবার তিব্বতকে অ্যাটাক করছে। তিব্বতকে যখনই অ্যাটাক করছে, তখন তিব্বত বিপদে পড়ে গিয়ে কোথায় যাচ্ছে? চায়নার কাছে যাচ্ছে, চায়নার কাছে যাচ্ছে সাহায্যের জন্য। চায়নার কাছে সাহায্যের কাছে যাচ্ছে। চায়নাকে বলছে যে নেপালে যে গোর্খারা রয়েছে আমাদেরকে বারবার অ্যাটাক করছে, এই গোর্খাদের হাত থেকে রক্ষা করা হোক। চায়না তখনই একটা কন্ডিশন জুড়ে দিল যে আমি তোমাদের রক্ষা করতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে শর্তটা হচ্ছে যে পুরো তিব্বতটাকে আমাদের দিয়ে দিতে হবে। বললো বেশ ঠিক আছে, তিব্বত বলছে বেশ ঠিক আছে, আমি পুরো তিব্বতটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু গোর্খার হাত থেকে রক্ষা করো। 1906 1906 1906 চায়না পুরোপুরি তিব্বতকে নিয়ে নিল। আর 6 থেকে 12 পর্যন্ত, 1906 থেকে 1912 পর্যন্ত চায়নাতে, এই চায়নাতে যে রুল করতো না, তার নাম ছিল মাছু।
আর এই মাছু ব্যক্তিটা যখনই ভারতে গিয়ে মারা যায়, তখনই তিব্বত আবার সেই সুযোগটা পেয়ে গেল। কারণ এই মাছু ছিল খুব শক্তিশালী। আর যখনই মাছু মরে যায়, তখন চায়নাতে যে রুল করতো না, মাছু মরে যাওয়ার পরে আনস্টেবল হয়ে গেছিল। তখনই তিব্বত কি করলো, তিব্বত সেই সুযোগের সদ্ব্যবহার করে তিব্বত আবার অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বলে ঘোষণা করলো, করে দিল। বাস, যখনই ভারতে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বলে ঘোষণা করলো, তখন ইন্ডিয়াতে কে ছিল? ব্রিটিশ ইন্ডিয়া। আর তখন এই ব্রিটিশ ইন্ডিয়া তিব্বতকে ডেকে বলল যে তোমাদের বাউন্ডারির সঙ্গে ইন্ডিয়ার বাউন্ডারির একটা ডিসপিউট রয়েছে, সেটা আমরা সর্ট আউট করে নিই। তো বললো বেশ ঠিক আছে, সর্ট আউট করে নাও। সর্ট আউট করে কি করলো, যে এইখানে একটা লাইন ড্র করে দিল যে এইটা হচ্ছে ইন্ডিয়ার, আর এর উপরে যতটুকু আছে তোমাদের তিব্বতের, যে লাইনটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে স্যার চায়নার সঙ্গে কনসিডার কেন করছি আমরা? এটা হচ্ছে 1914-তে কি হলো, ম্যাকমোহন লাইন ড্র করলো ম্যাকমোহন বলে এক ব্যক্তি, আর এই লাইনটার নাম হয়ে গেল ম্যাকমোহন লাইন। বেশ ভালো কথা। এবার কিন্তু চায়নার রাগ রয়েছে যে পুরো তিব্বতটাকে প্রথমে দান করেছিল, পরে সেটা আবার অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বলে ঘোষণা করলো, এবং ইন্ডিয়ার সঙ্গে মাঝখানে একটা লাইন ড্র করে নিল, ম্যাকমোহন লাইন, যেটা চায়নাকে না জানিয়ে। তখন চায়না কি করলো, 1959 সালে চায়না আবার কি করলো, তিব্বতের উপরে অ্যাটাক করলো। আর যখনই তিব্বতের উপরে অ্যাটাক করলো, তখন এই তিব্বতে রুল করত যে ব্যক্তি, তার নাম ছিল দালাই লামা। আর এই দালাই লামা পালিয়ে চলে আসলো কোথায়? ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে হাত জোর করে বলল যে আমাকে চায়নার হাত থেকে রক্ষা করো, নাহলে চায়না আমাকে মেরে ফেলবে। যার কারণে ইন্ডিয়া কি করলো, এই হিমাচল প্রদেশের ধর্মশালা বলে একটা জায়গা রয়েছে, সেখানে তাকে আশ্রয় দিয়ে ফেললো, যে তুমি এখানে থাকো, তোমাকে চায়না কিছু করতে পারবে না। বাস, এটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ভুল, যে দালাই লামাকে আশ্রয় দিয়ে ফেললো। যার কারণে কি করলো, চায়না পরবর্তীতে গিয়ে ভারতের উপরেও অ্যাটাক করলো 1962-তে গিয়ে, যেটাকে আকসাই চীন বলে এখন কনসিডার করি। যেটা জম্মু কাশ্মীরের পার্ট ছিল, সেটা আকসাই চীন বলে এখন কনসিডার করছি, কারণ সেইটুকু পার্টটাকে দখল করে নিয়েছে কে? চায়না। তো এই কারণে এই যে 1959 সালে চায়না কি করলো, তিব্বতকে আবার ক্যাপচার করে নিল, পুরো দখল করে নিল। যার কারণে আজকে আমরা ম্যাকমোহন লাইনটাকে কনসিডার করি কার সঙ্গে? চায়নার সঙ্গে। কিন্তু অ্যাকচুয়ালি ম্যাকমোহন লাইন ড্র হয়েছিল কার সঙ্গে? তিব্বতের সঙ্গে। গট ইট? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো লেখা রয়েছে এখানে, in 1906 China occupied whole Tibet. In 1912 Tibet announced as a independent country because Machu was died. তারপরে দেখো, in 1914 actually McMahon line lies between India and Tibet, but 1959 China attacked on Tibet during the period of Dalai Lama. That's why McMahon line lies between India and China. এই যে ম্যাকমোহন লাইন, এই তিব্বত, পুরোটা তিব্বতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করেছিল ম্যাকমোহন, অর্ধেক চায়নাকে দিয়েছিল, অর্ধেক তিব্বতের মধ্যে একটা লাইন ড্র করে দিয়েছিল, যে লাইনটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। বাস। এবার চলে আসো প্যাংগং শো লেক। কিছুদিন আগেই শুনেছিলে তোমরা এই লেকের কথা, 2020 ঘটনা এটা, প্যাংগং শো লেক।
কি বলছে দেখো, ইট ইজ লোকেটেড ইন লাদাখ। দিস লেক ওয়াটার ইজ স্যালাইন ওয়াটার লেক। এই লেকের যে জলটা হচ্ছে সেটা হচ্ছে লবণাক্ত জল। বেশ, আচ্ছা এখানে একটু দেখে নাও, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটাকে আমরা কি বলে কনসিডার করছি? আকসাই চীন, যেটা হচ্ছে 62তে দখল করে নিয়েছে। কে দখল করেছে? চায়না দখল করেছে। ইন্দো চায়না ওয়ার হয়েছিল 1962 এ। আর এই ইন্দো চায়না ওয়ারে আকসাই চীনকে দখল করে নিয়েছে কে? চায়না। এবার চলে আসো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার নাম হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। জিজ্ঞেস করবে তোমাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটো দেশের মধ্যে রয়েছে, ইন্ডিয়া আর হচ্ছে চায়নার মধ্যে। LOC, লাইন অফ কন্ট্রোল কার সঙ্গে রয়েছে? পাকিস্তানের সঙ্গে রয়েছে। বেশ, এবার দেখো, এই যে প্যাগংশু লেকটা দেখতে পাচ্ছ না, এই যে প্যাংগংশু লেকটা দেখতে পাচ্ছ, এই প্যাংগংশু লেকটা হচ্ছে তোমার 60%, 60% হচ্ছে তোমার আকসাই চীনের দিকে রয়েছে, আর 40% হচ্ছে তোমার ইন্ডিয়ার দিকে রয়েছে। এই যে লেকটা, আর এই লেকটার, এখানে দেখাচ্ছি, এই লেকটার এইরকম স্ট্রাকচার রয়েছে। এই লেকটার এরকম স্ট্রাকচার রয়েছে। আর এখানে রয়েছে ওয়াটার। তো এটা নিয়ে প্রবলেম কি হয়েছে? 1 2 3 4, এই মাঝখানে রয়েছে ক্লাস পয়েন্ট। এই মাঝখানে রয়েছে কি? ক্লাস পয়েন্ট। মানে হচ্ছে, মানে হচ্ছে যে এই পার্টটা হচ্ছে, এই পুরো পার্টটা হচ্ছে তোমার ইন্ডিয়ার, আর এই পুরো পার্টটা হচ্ছে চায়নার। বাট যেহেতু লাদাখের মধ্যে এটা এক্সিস্ট করে আছে, সেহেতু এখানে ইন্ডিয়ান আর্মি পেট্রোলিং করতে পারবে, যেহেতু ইন্ডিয়ার দিকে পড়ছে। পেট্রোলিং মানে পাহারা, পাহারা দিতে পারবে। আর এখানে চায়না আর্মি পেট্রোলিং দেবে, পেট্রোলিং করবে। বাট যেহেতু এই পার্টটা কার মধ্যে রয়েছে? লাদাখের মধ্যে ছিল, সেহেতু এখানে ইন্ডিয়ান আর্মি গুলো কি হতো? পেট্রোলিং করতে পারতো, পেট্রোলিং করতে পারতো। বাস, চায়না এখন বিবাদ শুরু করেছে যে যদি এখানেও যদি ইন্ডিয়ান আর্মি পেট্রোলিং করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাহলে আমরাও এখানে পেট্রোলিং করব। এটাই নিয়েই ছিল বিবাদ। পরে ফাইনালি গিয়ে একটা চুক্তি হয়েছে যে চলো ঠিক আছে, এই ক্লাস পয়েন্টের, এই যে ক্লাস পয়েন্টটা রয়েছে, এর এই দিকটায় তোমরা করবে পেট্রোলিং, আমরা এই দিকটা করব। এখন এই প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্যাংগং শো লেকের প্রবলেম। এটা 2020 ঘটনা ছিল, 2020। নেক্সট দেখো, গালওয়ান ভ্যালি। হোয়াট ইজ ভ্যালি? এই যে নদী, একটা নদী যাচ্ছে, এই নদীর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে না, এই আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, এই আশেপাশের জায়গাগুলোকে আমরা ভ্যালি বলে কনসিডার করি। ভ্যালি বলে, খুব ইম্পর্টেন্ট। এই গালওয়ান ভ্যালি, নদী আশেপাশের জায়গাগুলোকে কি বলি? ভ্যালি বলি। বেশ, দেখো, একটু বড় করে হাঁটতে হবে।
এখানে একটা গ্লেসিয়ারের কথা বলেছিলাম, মনে পড়ছে তোমাদের? সিয়াচেন গ্লেসিয়ার। আর এইটাই হচ্ছে তোমার কি, এই পুরো পার্টটাই হয়ে যাচ্ছে তোমার আকসাই চীন। এই পুরো পার্টটাই হচ্ছে তোমার কি আকসাই চীন, যেটা চায়না 62-তে দখল করে নিয়েছে। আর এখানে একটা গ্লেসিয়ারের নাম বললাম, যে গ্লেসিয়ারের নাম কি, রিমো গ্লেসিয়ার। এখান থেকে চেমাইংডং গ্লেসিয়ার থেকে একটা নদী উৎপত্তি হচ্ছিল। এই নদীর নাম হচ্ছে ইন্ডাস। এই নদীর নাম হচ্ছে ইন্ডাস। এখান থেকে একটা নদী আসবে, এখান থেকে একটা নদী আসবে, আর এসে মিট করবে ইন্ডাসে। এই নদীর নাম বলেছিলাম কি, শিয়ক। এই নদীর নাম বলেছিলাম নুব্রা। এটা হচ্ছে শিয়ক। তো গালওয়ান যে ভ্যালি রয়েছে না, তো এই যে গালওয়ান বলে একটা নদী রয়েছে, এইখান থেকে তার উৎপত্তি হবে। এখান থেকে আকসাই চীন থেকে একটা নদী উৎপত্তি হবে, যার নাম হচ্ছে কি, গালওয়ান রিভার। যার নাম হচ্ছে গালওয়ান রিভার। ভালো কথা। তাহলে গালওয়ান রিভার কার ট্রিবিউটারি? শিয়কের ট্রিবিউটারি। শিয়ক কার ট্রিবিউটারি? ইন্ডাসের ট্রিবিউটারি। নুব্রা কার ট্রিবিউটারি? শিয়কের ট্রিবিউটারি। এবার দেখো চায়না কি বলছে। চায়না বলছে যেহেতু এই গালওয়ান নদীটির উৎপত্তি হচ্ছে আকসাই চীন, মানে হচ্ছে আমাদের পার্ট থেকে, সেহেতু এই যে ভ্যালিগুলো হবে না, এই ভ্যালিগুলো হবে কার? আমাদেরই হবে। বললাম নদীর আশেপাশে যে জায়গাগুলো, সেগুলোকে কি বলি? ভ্যালি বলে কনসিডার করি। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভ্যালি বলে কনসিডার করি। তো চায়না তখন বলছে যে যেহেতু এই নদীটার উৎপত্তি হচ্ছে, নদীটার উৎপত্তি হচ্ছে নদী, কোনটা হ্যাং করে গেছে, এক সেকেন্ড। এখান থেকে নদীটা উৎপত্তি হয়েছিল ইন্ডাসের। এখান থেকে একটা নদী আসছে, এখান থেকে একটা নদী আসছে, আর আকসাই চীন থেকে একটা নদী যাবে, যে নদীর নাম কি বললাম, গালওয়ান। তো এই যে নদীটা যাচ্ছে না, এই নদীর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, এটা হচ্ছে তোমার ভ্যালি। বাস, চায়না সেই সুযোগটা পেয়ে গেছে। চায়না তখন কি বলছে? চায়না বলছে যে যেহেতু এই নদীটার সোর্স হচ্ছে আমাদের আকসাই চীন থেকে, সেহেতু এর যে ভ্যালিটা হবে, এই ভ্যালিটাও হচ্ছে আমাদেরই হবে। তখন ইন্ডিয়া অপোজ করতে শুরু করেছে যে এটা কি করে সম্ভব? একে তো আকসাই চীনটা হচ্ছে আমাদের, তোমরা দখল করে রেখেছো। 2 নম্বর, আবার তোমরা গালওয়ান ভ্যালিটা, গালওয়ান যে রিভারটা রয়েছে, আপনি এখান থেকে এতটা ইউজ করুন। এতটা তো লাদাখের মধ্যে পড়ছে, এটা তো আমাদের এরিয়া, তুমি এখানে কি করে ঢুকতে চাইছো? তো যখন চায়না এই কথাটা শুনছিল না, তখন ইন্ডিয়া বলছিল বেশ ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে একদম আমরা একটা রাস্তা কনস্ট্রাকশন করব, যার নাম হবে ডারবুক বেগ সিওক ওলদি। 255 কিলোমিটারের রাস্তা, ডারবুক বেগ সিওক ওলদি। তখন চায়না ফাইনালি ব্যাক ফুটে গেল, তখন ব্যাক করেছে। তো এটাই ছিল তোমাদের গালওয়ান ভ্যালি নিয়ে বিবাদ। এটা হচ্ছে 2020-ই, এই যে একটা রাস্তা কনস্ট্রাকশন করছিল ডারবুক বেগ সিওক ওলদি রোড, যেটা হচ্ছে তোমার 255 কিলোমিটার। ঠিক আছে? বলো, কারো কোনো ডাউট আছে?
আমি নোটসটা তোমাদের আজকে দিয়ে দিচ্ছি গ্রুপে, তোমরা লিখে নেবে, বাকিটা নেক্সট দিন থেকে পড়াবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তৃষা, ইরফান, মিশকা, হ্যাঁ স্যার। তাহলে এতটা কোনো যদি ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। আর যদি না থাকে তাহলে এতটা পড়ে এসো, প্রথমত 10টা বা 15টা কোশ্চেন্স দেবো, তারপরে বাকিটা পড়াবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, চলো তাহলে, টেক কেয়ার, বাই, গুড নাইট।